এই ছেলেটির একটি পা দুর্ঘটনার কারণে কাটা পড়ে গিয়েছিল এবং 2 বছর এবং 6 মাস পর তার পা হঠাৎ করে নিজে থেকেই ফিরে এসেছে। দেন বলছি কারণ আপনারা অদ্ভুত মুখভঙ্গি করছেন। সঠিক ভালে 2 মিনিটে যা ঘটেছিল তা বল। 163 সালের জুলাই স্পেনে 20 বছর বয়সী তরুণ কৃষক মিগুয়েল একটি খামারের দিকে যাচ্ছেন। এক ধরনের গাড়ি গম দিয়ে ভর্তি করেছে। গাড়িটি গাধার কানা হচ্ছে। মিগুয়েল জুয়ান পেলিস, আমরা তাকে মিগুয়েল বলবো কারণ দীর্ঘ কিছু লোক বিরক্ত। আমাদের সাহসী মিগুয়েল একটি অর্ধগাধার পিঠে ছিল যখন হঠাৎ সে পড়ে যায়। গ্রীষ্মের গরমে এবং কাজের ক্লান্তিতে বলা যায় যে তার একটু অসুস্থতা হয়েছে। যখন মাটিতে এক চাকা ভারী, গাড়িটি তার ডান পায়ের নিচে হাঁটুর নিচে চলে যায় এবং তার টিবিয়াকে মাঝখানে ভেঙে দেয়। আমাদের সাহসী মিগুয়েল হাসপাতালে যাবে, শেষ পর্যন্ত তার পা কাটা পড়বে। অক্টোবর 1637, 2.5 বছর 2 নয়, সে মার্চ 1640। মিগুয়েল বাবা মায়ের সাথে কালান্ডায় আছে। কালান্ডা এটা এখানেই এবং আজ প্রায় 4000 জন বাসিন্দার সুন্দর ছোট শহর। রাত 10টা মিগুয়েল শুতে যাবে। রাত 10:30 তার মধ্যে মা ঘরে প্রবেশ করে। সে সুগন্ধ অনুভব করে, বিছানার কাছে যায়, তার ছেলে ঘুমাচ্ছে। সে হতবাক হয়, দেখে যে তার ছেলের ওপরের চাদর থেকে বেরিয়ে এসেছে একটি নয় বরং 2টি পা। সে তার স্বামীকে ডাকতে যায়, তারপর তারা তাদের ছেলেকে জাগিয়ে তোলে। একটি অলৌকিকতা, যে পা কাটা পড়েছিল সেটি আবার দেখা দিয়েছে। এগুলো ঘটনা সংক্ষিপ্ত। তাহলে আসুন এই ধরনের একটি কাহিনীর সামনে সোজা বলি। স্বাভাবিক যদি আপনি ভাবেন কিন্তু কি পাগলাটে গল্পটা যদি আপনার প্রতিক্রিয়া, তাহলে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া। দেখায় সুস্থ মনের মানুষ, আপনি বিশ্বাসী হন বা না হন, নিশ্চিত আপনি অলৌকিক ঘটনা সম্পর্কে শুনেছেন। এই অতিপ্রাকৃত ঘটনাগুলোকে বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিই আছে? আমি 100টি অলৌকিক ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। ব্যাখ্যা করা সম্ভব নয়। দেখব এই ছেলেটির সত্যি কি একটি পা আবার বেড়ে উঠেছে এবং 9টি অন্যান্য ঘটনার উপরও দেখব। সত্যি বলতে সন্দেহপ্রবণ হওয়া স্বাভাবিক, এবং আপনি যদি নিজে বিশ্বাসী হন তাও কিছু ছোট সন্দেহ থাকা স্বাভাবিক। আমি আপনাদের 100টি ঘটনার কথা বলবো। অলৌকিক ঘটনা বলার আগে আমরা দেখব কি অন্য প্রাকৃতিক ব্যাখ্যা সম্ভব, যা সহজ। ভাবুন তো, কেউ আপনার সামনে ভাসতে শুরু করলো, আকাশে উড়ে গেল। আপনি সোজা বলেন এটা একটা অলৌকিক ঘটনা। ঠিক হচ্ছে। প্রথমে দেখতে হবে যে ছেলেটির কি জেট প্যাক ছিল না। উদাহরণস্বরূপ দেখতে হবে যে সে কি একটি দড়ি দিয়ে ক্রেনের সাথে ঝুলছিল না। সব সম্ভাব্য অনুমানগুলো খুঁজতে হবে। আমরা সবকিছু শেষ হলে এবং এখনো কোনো সম্ভাব্য ব্যাখ্যা না পাই, আমরা উপসংহারে আসতে পারি যে একটি অতিপ্রাকৃত ঘটনা আছে, কিছু একটা যা প্রাকৃতিক শারীরিক আইনগুলোর বাইরে চলে যায়। আমাদের সাহসী মিগুয়েল কি এর চেয়ে সহজ কোনো ব্যাখ্যা নেই যে সোজা। প্রথম অভিযোগ, গল্পটি আসলে অনেক পুরনো। যখন আমি 2024 সালে এই ভিডিওটি তৈরি করছি, তখন অলৌকিক ঘটনাটি ঘটেছিল 3 আর 4 বছর আগে। আমরা সত্যি এটা মধ্যযুগের কিংবদন্তির উপর চাপিয়ে দিতে চাই। 1640 সালে আর মধ্যযুগ ছিল না, কিন্তু এটা আমরা করতে পারি না। আমরা বলতে পারি না এটা খুব পুরনো, তাই এটা মিথ্যা। পুরনো, সত্যি খুব খুব পুরনো জিনিস আছে, কিন্তু প্রমাণিত যা নিশ্চিত অনেক আছে। আমরা খুব জানি যে জুলিয়াস সিজার ছিলেন, তার জীবনের সম্পর্কে অনেক কিছু জানি, অত্যন্ত সঠিক এবং বিস্তারিতভাবে। আমরা জানি তিনি 5 মার্চ 44 খ্রিস্টপূর্বাব্দে এক টাইমে 2-3 সিনেটরের হত্যা করা হয়েছে। যদি আমরা সঠিক হতে পারি, তাহলে এটা 2000 বছরেরও বেশি পুরনো। কেন? এটা কারণ যে ঐতিহাসিক পদ্ধতি গুরুতর এবং কঠোর। ঐতিহাসিকদের কাজের ফলে আমরা অতীতের ঘটনা নিশ্চিতভাবে জানতে পারি। আমরা শুধু বলতে পারি না, হ্যাঁ ক্যালেন্ডার অলৌকিক ঘটনা, এটা খুব পুরনো, তাই এটা একদমই প্রমাণিত নয়। আচ্ছা, এটা অবশ্যই সত্য নয়। যা গুরুত্বপূর্ণ, ঘটনা প্রমাণিত কিনা। প্রমাণ থাকা যথেষ্ট হবে। একদিকে মিগুয়েল জুয়ান পেলিস সত্যিই ছিলেন, এটা কাল্পনিক গল্প নয়, এবং তিনি সত্যিই পা হারিয়েছিলেন। এবং অন্যদিকে এই অঙ্গচ্ছেদের পর আমাদের সাহসী প্রমাণ থাকা যথেষ্ট হবে। মিগুয়েল 2টি পা ফিরে পেয়েছে। এটা মনে রাখুন, কারণ অলৌকিকতা ঘটেছিল, তাহলে আমাদের প্রয়োজন এমন প্রমাণ। ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে এটা সম্ভব। ক্যালেন্ডার অলৌকিকতা নিয়ে কিছু আছে। আমাদের কাছে অনেক উপাদান আছে যা দেখায় যে এই গল্পটি সত্যি অত্যন্ত ডকুমেন্টেড। তিনি ছিলেন কারণ লোকের চিহ্ন আছে। 1640 সালের এপ্রিল তার পা কাটা পড়েছিল। হ্যাঁ, ভাবুন যদি এই গল্পটি সত্যি হতো, তাহলে আমাদের আশা করা উচিত ছিল এটা যে এই সাহসী মিগুয়েল সেই অলৌকিক ঘটনার কথা ঘোষণা করেছে। সে না হয় তার নিকজনরা তাকে আগে একটি পা কাটা অবস্থায় দেখেছিল, পরে যখন তার 2টি পা ছিল, এই অলৌকিক ঘটনাটি জানাতে চেয়েছিল। এটা তো প্রতিদিন ঘটে না এমন কিছু। আমাদের কাছে মানুষের আছে তারা অলৌকিক ঘটনা সাক্ষী ছিলেন। এপ্রিল 1640 থেকে, অর্থাৎ কথিত অলৌকিক ঘটনার কয়েকদিন পর, মানে না সত্যি একটি অলৌকিক ঘটনা ঘটেছিল মশাই। কিন্তু কিছু মানুষ দাবি করেছে 1640 থেকে একটি অলৌকিক ঘটনা।
প্রথম যে বিষয়টি আমরা মেনে নিতে পারি তা হলো এটি কয়েক দশক বা শতাব্দী পরে সম্পূর্ণরূপে কাল্পনিক একটি গল্প নয়। 2 এপ্রিল 1640 থেকে অলৌকিক ঘটনা ঘটার মাত্র 4 দিন পরে 2 মার্চে ঘটেছিল। আমাদের কাছে একটি নোটারি দলিল আছে সমস্ত ঘটনাগুলি বল। এটি একটি নোটারি মেরি মিগুয়েল আন্দ্রেজু যিনি এটি লিখেছেন। মাজারেলানের রাজকীয় নোটারি, যা কালান্ডা থেকে প্রায় 5 কিমি দূরে একটি ছোট শহর। 2 এপ্রিলের এই নোটারি দলিলে জানা যায় যে মিগুয়েল জুয়ান পেলিসে হলেন মেরি ব্লাস্কো এবং মিগুয়েল পেলিসের বৈধ পুত্র। আমাদের কাছে মিগুয়েল বাবা, মিগুয়েল ছেলে, মিগুয়েল নোটারি। বিশ্বাস করতে হবে স্পেনে এটি সত্যিই জনপ্রিয় নাম ছিল। নোটারি দলিলটি মিগুয়েল জুয়ান পেলিসের এবং অনেক অন্য সাক্ষীর সাক্ষ্য তুলে ধরেছে যাদের সম্পর্কে আমরা পরে আলোচনা করব। সব সাক্ষীরা একমত মিগুয়েলকে 2 মার্চের আগে একটি পা এবং অন্য পায়ে একটি স্টাম্প সহ অনেকবার দেখা গেছে। এরপর আবার 2 পা নিয়ে। মিগুয়েল 2 এপ্রিলের নোটারি দলিলের সময় সত্যিই তার 2টি পা ছিল, এটা তো স্পষ্ট। যেহেতু নোটারি নিজেই দেখতে পেরেছিলেন যে তিনি সম্পূর্ণরূপে সুস্থ ছিলেন। যদিও আমরা আবার এ বিষয়ে ফিরে আসব, কারণ নোটারি হয়তো এই ষড়যন্ত্রের সঙ্গীও ছিলেন। কি শতাব্দী করবে? সত্যিকারের প্রশ্ন হলো, কি প্রমাণ করবে যে মিগুয়েলের আগে এক পা নিয়েছিল? সেক্ষেত্রে তা হবে সাক্ষ্যগুলো। আপনি ভাবছেন এটা তো সত্যি, সবকিছুই সাক্ষ্যগুলোর উপর নির্ভর করে। যদি অলৌকিক সাক্ষ্য হয়, অনেক মানুষ আছেন দাবি করেন এলিয়েন, পেটিট বা লক নেসের দানব দেখেছেন। সাক্ষ্যগুলো কিছুই নয়, এটা বলা ভুল। আমাদের প্রায় সব জ্ঞানই সাক্ষ্যগুলোর উপর নির্ভর করে। আপনি আপনার জন্ম তারিখ জানেন কারণ আপনার বাবা মা আপনাকে বলেছেন। আপনি জানেন সমান নেশ 2 বিজ্ঞানীরা আপনাকে বলেছেন। জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছিল ইতিহাসবিদরা বলেছেন, এবং তারা এটি জানে সাক্ষ্যগুলোর কারণে। এখানেও এবং আপনি বাবা মা, বিজ্ঞানী বা ইতিহাসবিদদের বিশ্বাস করেন কারণ আপনি তাদের বিশ্বাসযোগ্য মনে করেন। আপনি কি মনে করেন যে সাক্ষ্যগুলো নির্ভরযোগ্য? এটাই গুরুত্বপূর্ণ, যে সাক্ষ্যগুলো নির্ভরযোগ্য আর তাদের বিশ্বাস নিশ্চিত হবে। এটি হতে পারে একাধিক সাক্ষ্যের সংখ্যা, কিন্তু এর বাইরে বিশেষ করে এটি হবে এই সাক্ষ্যগুলোর উৎস। যারা সাক্ষ্য দিচ্ছেন তারা কি বিশ্বাসযোগ্য নাকি তারা মধ্যযুগীয় কিংবদন্তিতে বিশ্বাস করতে বাধ্য? ধরুন একজন বিশ্বাসী আছেন মেরি মাতাকে দেখেছি, সবকিছু তার সাক্ষ্যের উপর নির্ভর। দুঃখিত, সত্য তবে মূল্যহীন। সে আপনাকে তার কথায় বিশ্বাস করার জন্য কারণ দেয়। এটা ঠিক সেই লোক রায়েল দাবি করে যে সে এলিয়েনদের সাথে দেখা করেছে। এটি কেবল তার নিজের সাক্ষ্যের উপর নির্ভর করে এবং সত্যি এর কোনো মূল্য নেই। ভাবুন 1000 জন মানুষ বলছে তারা রাস্তায় মেরি মাতাকে দেখেছে এবং এদের অনেকেই বিশ্বাসী ছিল না। অথবা এই জিনিসগুলির প্রতি অ্যালার্জি দৈবক্রমে সেখানে ছিল এবং আগে জানত না। এখন আপনি স্বীকার করবেন যে এটি আকর্ষণীয় হতে শুরু করছে এবং আমরা এই শতাধিক সাক্ষ্যকে উপেক্ষা করতে পারি না। বিভিন্ন আগ্রহ ও প্রোফাইলের মানুষদের কাছ থেকে একাধিক একমত সাক্ষ্যের একটি বড় পরিমাণ। একসাথে পরিচিত না হওয়া, মিথ্যা বলার বা কল্পনা করার কোনো কারণ না থাকা, তখন এটি সত্যিই শক্তিশালী হতে শুরু করে এবং একটি বিচারকালে এটি যা আমরা প্রমাণ বলি সেটি গঠন করার জন্য যথেষ্ট হতে পারে। মিগেলের জন্য প্রশ্ন হলো, যারা 2 মার্চ 1640 এর আগে তাকে এক পা নিয়ে দেখতে পেয়েছে, তারপর এই তারিখের পর 2 পা নিয়ে, তারা কি বিশ্বাসযোগ্য এবং তাদের সাক্ষ্য কি নির্ভরযোগ্য, নাকি শুধু মিগেলের বন্ধু পরিবারের সদস্য যারা পুরোপুরি গল্পটি বানিয়ে তাদের গ্রামে এবং পুরো দেশে হইচই করতে চেয়েছে? চলুন দেখি বিখ্যাত সাক্ষীকে। শুরু করতে আপনি কি জানেন প্যারিস কি? এটি শহর বা গ্রামের একটি গির্জার মতো এবং প্যারিসগুলোতে রেজিস্টার ছিল যেখানে তারা বাপ্তিস্ম, বিবাহ ইত্যাদি তারিখগুলি নোট করত তাদের সকল প্যারিসিয়ানদের মধ্যে। তাই ক্যালেন্ডার প্যারিসের আর্কাইভ আমাদের মিগেল এবং তার পরিবার সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে, যেহেতু তারা ক্যাথলিক ছিল এবং তাই প্যারিসিয়ান। লেখা হয় ছোট মিগেলকে 5 মার্চ 1627 তারিখে বাপ্তিস্ম দেওয়া হয়েছিল। উনি একই দিনে জন্মগ্রহণ করেছিল। এটি 8 ভাই বোনের একটি পরিবারের দ্বিতীয় সন্তান ছিল। শৈশবকালে তাকে প্যারিসের পাদ্রির শিক্ষা দেওয়া হয়েছিল যিনি ছিলেন হুয়ান রুলিস। সেই সময়ে স্পেন, কিন্তু অন্যান্য বেশিরভাগ ইউরোপীয় দেশও খুব ক্যাথলিক ছিল। যখন আপনি ভ্যালেন্সের পথে যান, সেখানে মেরি মাতা এর সম্মানে একটি গির্জা আছে যা পিলার মাদারের নামে পরিচিত। আমি কখনো স্প্যানিশ পড়িনি। ফরাসিতে এটা হয় পিলারের মাতা। একটি প্রাচীন ঐতিহ্য অনুযায়ী মেরি যিশুর মা। তাহলে 400 সালে সারাগোসার একটি পিলারের শীর্ষে আবির্ভূত হয়েছিল। স্পেনে কালান্ডা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি শহর এলাকায় পিলার মাদার বিশেষভাবে পূজিত হতেন, বিশেষ করে কালান্ডায়। একটি অন্য ঐতিহ্য বলে যে তিনি 864 সালে কালান্ডা শহরকে একটি ইসলামিক আক্রমণের বিরুদ্ধে রক্ষা করেছিলেন। আমি সবকিছু বলি সেটা গুরুত্বপূর্ণ হবে। আপাতত জানুন আমাদের ছোট মিগেল, তিনি খুব ধার্মিক ছিলেন এবং প্রার্থনা খুব ভালোবাসতেন। বিশেষ করে মেরি এই পিলার মাদারের ছোট গির্জায় ছোট একটি পরিবর্তন করে। 16 শতাব্দীতে প্রবেশ করি এবং আমাদের মিগেলের অবিশ্বাস্য কাহিনীকে অনুসরণ করি।
না, আমরা পিছনে গেছি। দারুণ, আমরা পৌঁছেছি। চলো। 1 বা 2 বছর বয়সে, অর্থাৎ 1636 সালের শেষ বা 1637 সালের শুরুতে, মিগুয়েল, যে এখনো অবিবাহিত, নিজের ইচ্ছায় তার দরিদ্র পিতামাতার বাড়ি ছেড়ে চলে যায় তাদের বোঝা কমানোর জন্য। সে তার মায়ের চাচার কাছে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে চলে যায়। জেম ব্লাস্কো, যাকে আমরা এখন থেকে চাচা জিমি বলে ডাকব কারণ সহজ হবে, কাস্তেল্লান দে লা প্লানার আশেপাশের গ্রামে, বালিয়ার সাগরের তীরে, ইবিজার বিপরীতে। তাহলে আমরা জুলাই শেষের দিকে পৌঁছাই। 637। প্রসিদ্ধ দুর্ঘটনা দাঁড়ি 2টি গাধার। তাহলে তেমন এই দুর্ঘটনা ঘটেছে, এটি তার কল্পনা নয়। আর তার কাকা জিমি আচ্ছা কারণ যত্ন নেওয়ার জন্য তার কাকা। প্রথমে তাকে কাস্তেল্লনে নিয়ে যাওয়া হয়, তারপর ভ্যালেন্সিয়ার হাসপাতালে, সেখান থেকে 6 কিমি দূরে। তবে রিয়াল হাসপাতালে রোগীদের ভর্তি হওয়ার রেকর্ড পাওয়া যায় এবং একটি নোট তার ভর্তি হওয়ার তারিখ 3 আগস্ট, একটি সোমবার, উল্লেখ করে। নোটটি এত সঠিক যে এটি আহত ব্যক্তির পোশাকের বর্ণনাও দেয়। সে বাদামি রঙের ছেঁড়া কাপড় পরা, এবং এটি সেই কর্মচারী স্বাক্ষর বহন করে যিনি এটি লিখেছিলেন, একজন পেদ্রো টুরুসেলাস। কালান্দার এই অলৌকিকতায় আমরা 1000 কিমি তারা বলে কথা হয়। সব এসব মৌখিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত না। এখানে আমরা ভালোভাবে নথিবদ্ধ কিছু ঘটনার মুখোমুখি। মিগুয়েল ভ্যালেন্সিয়ার হাসপাতালে 5 দিন থাকে। আমি সবসময় একটি উদ্ধৃতি পড়ি। রেকর্ড এসেছে, সেখানে দেখা যায় যে তার উপর বিভিন্ন চিকিৎসা হয়েছে, কোনো ফল দেয়নি। দুর্ভাগ্যে জন্মভূমির অভাব অনুভব। তাহলে সে তার অঞ্চলে আরাগনে ফিরে যেতে চায়, রাজধানী সারাগোসা। এবং তারপর সে নিশ্চয়ই সারাগোসার প্রসিদ্ধ হাসপাতাল, রিয়াল জেনারেল হাসপাতাল দে নুয়েস্ট্রা জেনারেল দে গার্সিয়ার কথা শুনেছে। এটা আমি বলবো না। সুতরাং সে ভ্যালেন্সিয়া ছেড়ে সারাগোসার দিকে যায়। সে চায় পিলারের কুমারী মায়ের আশ্রয়ে আসতে। সে খুব ভালোবাসে। সেই সময়ে যাত্রা ছিল অত্যন্ত কষ্টকর। বিমান, গাড়ি, ট্রেন ছিল না। এটা বিশেষ করে যে আহত, সে টেনে টেনে চলে, অন্য কোনো শব্দ নেই, ধাপে ধাপে 300 কিমিরও বেশি পথ পাড়ি দিয়ে, প্রচন্ড গরমে 5 দিনেরও বেশি সময় ধরে। ক্যানিডিড, সেখানে স্পেন জুড়ে বিস্তৃত তীর্থযাত্রীদের আশ্রয় নেটওয়ার্কের কারণে সে শেষে 1637 সালের শুরুতে সারাগোসায় পৌঁছায়। চলাফেরার জন্য সে একটি ক্রাচ এবং কাঠের পা ব্যবহার করে। ট্রাক সঙ্গে ভাঁজ। সারাগোসার হাসপাতালে পৌঁছানোর পর, নাম মাজারেলিয়াম, সে প্রথমে উচ্চ জ্বরের রোগীদের জন্য নির্ধারিত কক্ষে যায়, তারপর দ্রুত সার্জারি বিভাগে স্থানান্তরিত হয়। ডাক্তাররা পায়ের অবস্থা ফ্লেগমোনাস ও গ্যাংগ্রিন যুক্ত বলবেন, মোটামুটি পুরোপুরি অকার্যকর। পরামর্শের সভাপতিত্ব করছেন অধ্যাপক হুয়ান দে এস্টানলা, যিনি সারাগোসা বিশ্ববিদ্যালয়ের প্রধান। এখানে সার্জন ডিয়েগো মিলারুজেলো মিগুয়েল বেলট্রানো উপস্থিত ছিলেন। তাহলে আমরা এসব কিভাবে জানি সার্জনদের নাম? কারণ পরবর্তীতে 1640 সালের 2 মার্চের প্রসিদ্ধ আশীর্বাদের পর একটি মামলা হবে যা এক মাস ধরে চলবে, যেখানে অনেক সাক্ষী, ডাক্তাররাও নিজেদের সাক্ষ্য দেবেন। তো আবার ফিরে আস। সুতরাং সার্জনরা আমাদের সাহসী মিগুয়েল হুয়ানের পায়ের দুর্দশা দেখে তাকে অঙ্গচ্ছেদ করার সিদ্ধান্ত নেয়। আর কিছু করার নেই। সুতরাং সার্ভিসের প্রধান এস্টাঙ্গা এবং মিলারুজেলো অঙ্গচ্ছেদের কাজটি করেন অক্টোবরের মাঝামাঝি। ডান পা কেটে ফেলেন, হাঁটুর 4টি আঙুল উপরে। মামলার সময় তারা অঙ্গচ্ছেদের বিস্তারিত জানাবে। আপনি জানাতে চান কিভাবে তখন এটা ঘটছিল? কারণ এটা খুব সুন্দর ছিল না। তখন কার্যকর অ্যানেস্থেসিয়া ব্যবস্থা ছিল না। তাদের কাজ শেষ করার পর তারা ক্ষতটি পুড়িয়ে দেয়, অর্থাৎ সবকিছু বন্ধ করে দেয়, এবং এটি গুঁড়ি তৈরি করে। সার্জনদের সাথে ছিলেন একজন সার্জারি ছাত্র, যিনি এবার মিগুয়েল নামে পরিচিত নন, বরং হুয়ান লরেঞ্জো গার্সিয়া। এটাই সে যে কাটা পা সংগ্রহ করে এবং হাসপাতালের গির্জায় রাখে, যেখানে মৃত রোগীদের দেহগুলো একত্রিত করা হয়। মামলার সময় তা সাক্ষ্যে সে বলবে যে সে রক্তাক্ত অঙ্গটি বেশ কয়েকজন নার্সের কাছে দেখিয়েছিল। এছাড়াও হাসপাতালের পুরোহিতদের পাসকুয়াল ডেল ক্যাচো, যাকেও মামলায় ডাকা হয়েছিল। তারপরে শিক্ষানবিদ সার্জন জুয়ান গার্সিয়া নির্দিষ্ট হাসপাতালের কবরস্থানের একটি অংশে পাথি কবর দিয়েছিলেন। চলুন এগিয়ে যায়। হাসপাতালে কয়েক মাস থাকার পর মিগুয়েল অবশেষে 1638 সালের বসন্তে বের হওয়ার অনুমতি পায়। প্রশাসন তাকে একটি কাঠের পা ও ক্রাচ দেয়। আমরা 2 মার্চের বছর আগে আছি, 1640 আশীর্বাদের তারিখ। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর এক পা নিয়ে 1640 সালের 2 মার্চের মধ্যে 2 বছর মিগুয়েলের জন্য সবচেয়ে কঠিন সময় হবে। বাঁচতে হলে তাকে ভিক্ষা করতে বাধ্য হতে হয়। তখন কিছু ভিক্ষুক, যেমন অঙ্গহীনরা, ঠিকই একটি গির্জার সামনে ভিক্ষা করার অনুমতি পেত। তাদের পোরদিওসেরোস বলা হতো। সুতরাং মিগুয়েল সহজেই এই অবস্থানটি পায় এবং সারাগোসার নোত্রোডাম দে লেসপেরান্সের গির্জার সামনে নিয়মিত ভিক্ষা করে। সারাগোসা মাত্র। এভাবে তাড়াতাড়ি অনেকেই মিগুয়েলকে চেনে, কারণ তার পা না থাকার কারণে, যা সে স্পষ্টভাবে দেখায় পোরদিওসেরোসের ব্যবহার, এবং তার যুবক বয়স সবাইকে আবেদিত করে। বিশাল এক পা হারানো একজন কিশোর শুরুর দিকে ভিক্ষা করছে গির্জার দরজায়, এটা নজর এড়িয়ে যায় না।
প্রতিদিন সকালে মিগুয়েল মেসে যায় ও গির্জায় 4 সেন্টিমিটার পিলারের মাদার মেরির একটি ছোট মূর্তির সামনে প্রার্থনা করে। সে সেবকদের জিজ্ঞাসা করে, ক্যাথেলে 8টি তেলের বাতি জ্বলছে, একটু তেল অঙ্গহীন অংশে লাগানোর জন্য। এছাড়াও স্ট্যান্ডার অধ্যাপক নিয়মিতভাবে যুবকটির চিকিৎসা পর্যবেক্ষণ করেন। এটি নিয়ে তাকে কিছু অভিযোগ করা হবে, কারণ সে তাকে বোঝায় যে প্রতিদিন বাতির তেলের সঙ্গে মাখন করার ফলে সৃষ্ট আর্দ্রতা সম্পূর্ণ নিরাময়ে বাধা দিতে পারে। কিন্তু যুবক অঙ্গহীনটির জন্য পিলারের মাদার মেরির প্রতি তার বিশ্বাস স্বাস্থ্যবিধির প্রতি তার উদ্বেগের চেয়ে বেশি, এবং সে নিয়মিতভাবে তার অঙ্গহীন অংশে তেল লাগাতে থাকে প্রতিদিনের ভিক্ষাবৃত্তির পর। মিগুয়েল যথেষ্ট টাকা জোগাড় করে হোটেলে থাকতে পারে। হুয়ান মাজাস এবং স্ত্রী ক্যাটারিনা জাভিয়ারের পরিচালিত টেবিল। হুয়ান ডে মাজাস হোটেল মালিক তাকে আদালতে ডাকা হবে যাতে তিনি সেই গ্রাহককে চেনেন যাকে তিনি অনেকবার এক পানীয়ে স্বাগত জানিয়েছেন। সে তখন আদালতে দেখবে যখন সে দাঁড়াবে। যখন মিগুয়েল দিনের বেলায় টাকা জোগাড় হয় না, তখন সে হাসপাতালের আর্কেডে একটি বেঞ্চে ঘুমায়। যেখানে সে আছে যেন বাড়িতে সবাই তাকে বন্ধু গ্রহণ করেছে, যতটা সম্ভব সাহায্য করছে, এগিয়ে যাচ্ছে। 2 বছর থাকার পর মিগুয়েল পিতামাতার কাছে কালান্দায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 1640 সালের বসন্তে আগে ফিরে আসার সাহস করেনি। লজ্জায় পড়ে গিয়েছিল। সে ভাবছিল কিভাবে পিতামাতার কাছে ফিরব যখন তাদের ইচ্ছার বিরুদ্ধে সুস্থ অবস্থায় চলে গিয়েছিলাম। এখন আমি এক পা হারিয়ে ফিরে এসেছি। সারাবোসা ছেড়ে চলে যায় তার জন্মস্থান কালিন্দার দিকে। যাত্রার দূরত্ব 8 কিমি। আমরা তার যাত্রার সব বিবরণ জানি, কারণ তার পথে যাদের সঙ্গে সে সাক্ষাৎ করেছে তারা পরে সাক্ষ্য দিতে পেরেছে। প্রসিদ্ধ আশ্চর্য ঘটনার পর মিগুয়েল তার 2 পা ফিরে পায়। তখন সে আগে দাবি করেছিল যে তার একটাই পা আছে। তখন যত বেশি লোক মিগুয়েলকে তার অঙ্গহীন অবস্থায় দেখেছিল, যোগাযোগ করা হয়েছিল যাতে নিশ্চিত হয় যে সত্যিই তার একটাই পা ছিল। লজিক্যাল কমপক্ষে যা আশা করা যায়। তার সময় সে ফুয়েন্টেস দে এব্রো পর্যন্ত যায়। 2-7 কিমি দূরে সে একটি যাত্রীর গাড়িতে উঠেছিল যার নাম বার্নার্ড, এবং আরও 2 যুবকের সঙ্গে ছিল যারা কালান্দার দিকে যাচ্ছিল, ফ্রান্সিসকো ফেলেস এবং লাম্বার্তো পাসকুয়াল। পরের দিন যাত্রীটি গাড়িতে আর এগোতে পারছে না। তাকে 6 কিমি দূরে কুইন্টো দে এব্রো পৌঁছাতে হবে, অনেক কষ্ট সহ্য করে পায়ে হেঁটে। কাঠের পায়ের চাপ অঙ্গহীন অংশে এতটাই যন্ত্রণাদায়ক যে তাকে প্রায় সম্পূর্ণতে তার ক্রাচের উপর ভরসা করে এগোতে হয়। যারা তার সঙ্গে ছিল সেই 2 যুবক এত ধীরে চলার সামর্থ্য রাখে না এবং তারা রাস্তায় এগিয়ে যায়। তাই পরের দিন সে স্যাম্পারে পৌঁছায়, যেখানে সে ডোমিঙ্গো মার্টিনের হোটেলে থামে। আরেকজন যিনি পরে সাক্ষ্য দেবে, সে অনেকের সাথে করে অন্যান্য লোকজন আমাদের কাছে একাধিক তীর্থযাত্রীর সাহায্যে গাধার পিঠে এবং গাড়িতে করে একটা ব্যঙ্গাত্মক যাত্রা। তার দুর্ঘটনার কথা মনে পড়ে। সে 4 থেকে 1 মার্চের মধ্যে কালান্ডায় পৌঁছায়। যাত্রার প্রায় 1 সপ্তাহ পর মিগুয়েল বাড়ি ছেড়ে 3 বছরেরও বেশি সময় হয়ে গেছে। এখন সে 2-3 বছর হবে। তার বাবা মা তাকে স্বাগত জানায়। গরিবটা কি করত, সে সত্যিই পৌঁছেছে তাড়াতাড়ি, কারণ মিগুয়েল তার পিতামাতার জন্য বোঝা হতে চায় না। সে ভিক্ষা করে। এটি বোঝা উচিত যে সেই সময় ভিক্ষা নেওয়া লজ্জার বিষয় ছিল না, বরং প্রয়োজনে এটি একটি কর্তব্য ছিল। অনেকেই সাক্ষ্য দেবে যে তারা কালান্দার আশেপাশের গ্রামগুলোতে যুবকটি যার অঙ্গহানি হয়েছে তাকে দেখেছে। একটি ছোট গাধার উপর চড়ে এবং তার কাটা পা প্রকাশ্যে, যেমন সারাবোসায় স্থানীয়দের সদয়তা বাড়ানোর জন্য। এভাবে 2 বা 3 সপ্তাহ কেটে যায় এবং আমরা সেই বৃহস্পতিবার 2 মার্চে পৌঁছাই, 2 মাস পরে এবং পাস্কের 9 দিন আগে। সেই সন্ধ্যায় মিগুয়েল ঘুমায়, কিন্তু তারা বাড়িতে একা নয়। তার পিতামাতা খ্যাবরের সৈন্যকে স্বাগত জানিয়েছে। আসলে তখন 3 বছরের যুদ্ধ চলছে, বিশেষ করে ফ্রান্স এবং স্পেনের মধ্যে। তখন 2টি সৈন্যদল যায় এবং রাতের জন্য কালান্দায় থামার সিদ্ধান্ত নেয়। সৈন্যদের স্থানীয়দের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়েছিল। বুর্গের নোটারি 7 বছর বয়সী লাজারিও গোমেজের দ্বারা। পিতামাতা সৈন্য ছাড়াও রাতের খাবারে উপস্থিত রয়েছেন প্রতিবেশী ও পিতামাতার বন্ধু উর্সুলা মিনাজ এবং তার স্বামী ম্যান্ডিয়ার বারাকুইনা, যার নাম মিগুয়েল। এইসব মানুষের একজন উপস্থিত হয়। একজন তরুণ কৃষকের ছেলে বার্তোলোমে গৃহকর্মীর কাজ করে। আমি বলেছিলাম মিগুয়েল হুয়ান ঘুমাতে যাবে। রাখ। সে রান্নাঘরের চেয়ারে তার কাঠের পা এবং ক্রাচ রেখে দেয় এবং দেয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। সে তার বাম পায়ে লাফিয়ে লাফিয়ে তার পিতামাতার ঘরের দিকে চলে যায়, রান্নাঘরের সংযুক্ত। তার মা পরে ঘরে যায় এবং দেখে যে একটি চাদরের নিচে 2টি পা বেরিয়ে আছে। সে প্রথমে ভাবে এটি তার ছেলে নয়, সৈন্যটি বিছানা ভুলে গেছে। তার দিকে তাকানোর পর এটা সত্যি কিছুই করে না। কোনো সত্যি বলতে কোনো সন্দেহ নেই। তার স্বামীর সাহায্যে সে তার ছেলেকে জাগায়, যা সহজ কাজ নয়। তারা সাক্ষ্য দেবে যে সে অত্যন্ত গভীরভাবে ঘুমাচ্ছিল। আমরা আজ বলবো এটা একটা আধাকমা। যখন মিগুয়েল জাগে এবং দেখে যে তার 2টি পা আছে, সে আবেগপ্রবণ হয়ে পড়ে। তার প্রথম প্রতিক্রিয়া হলো বাবার কাছে ক্ষমা চাওয়া, তাকে অনেক কষ্ট দিয়েছে। তারপর জিজ্ঞাসা করা হয় যে তার ধারণা আছে কিনা, কিন্তু সে জানে না। তবে সে ঘোষণা করে যে যখন তাকে জ্বালানো হয়, আমি তার সাক্ষ্য উদ্ধৃত করছি রিপোর্টে, সে স্বপ্ন দেখছিল যে সে নটর ডেমের পিলারের সেন্ট চ্যাপেলে ছিল।
এবং সে তার কাটা পা তেলের সাহায্যে মাখছিল, যেমন সে এই পবিত্র স্থানে থাকাকালীন প্রথা অনুযায়ী করত। কিছু সেকেন্ড চিন্তা করে সে বুঝতে পারে, তার মতে এতে কোনো সন্দেহ নেই, সে এই সুস্থতার জন্য পিলারের কুমারীকে ধন্যবাদ সারাগোসায় আবির্ভূত হয়েছিলেন, যে তাকে ছোটবেলা থেকে ভালোবাসত এবং তার বিশ্বাস ছিল 2 বছর ধরে পবিত্র স্থানের তেল কাটা অংশে লাগানোর পর্যায়ে পৌঁছেছিল। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে এই গল্পটি যতটা মনে হয় তার চেয়ে অনেক বেশি প্রমাণিত এবং নথিবদ্ধ, এবং এটি কেবল মধ্যযুগের অন্ধকারবাদীদের জন্য একটি উন্মাদদের কিংবদন্তি নয়। যেমন বলেছিলাম, অলৌকিকতার চিৎকার করার আগে সব সম্ভাব্য অনুমানগুলি পরীক্ষা করতে হবে। মিগুয়েলের কি একটি যমজ ভাই ছিল যে এই ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা করতে সহায়তা করেছিল? অথবা হয়তো মিগুয়েল কখনোই অঙ্গহীন ছিল না, সব সাক্ষী ছিল সহযোগী এবং তাদের কাহিনী পুরোপুরি বানিয়ে ফেলেছিল। এখন আমরা এই বিষয়টি দেখব। এটি কেবল হয় যখন সব প্রাকৃতিক অনুমানগুলি বাদ দেওয়া হয়েছে, তখন বলা যায় যে একটি অতি প্রাকৃত ঘটনা ঘটেছে। এবং তবুও এই সম্ভাবনায় খোলামেলা থাকতে হবে, কারণ আসলে যদি ঈশ্বর সত্যিই থাকে তবে একটি পা আবার গজানো অসম্ভব নয়। কারণ যদি ঈশ্বর সত্যিই থাকে তবে তিনি অলৌকিক করতে পারেন। তিনি নিজেই যে শারীরিক আইনগুলো তৈরি করেছেন সেগুলো লঙ্ঘন করা। ঈশ্বরের অস্তিত্ব অসম্ভব, অলৌকিকতা পুরোপুরি অস্বীকার। একটি তদন্তে সত্য খুঁজতে চাই, তবে সব সম্ভাবনার জন্য খোলামেলা থাকতে হবে, এবং যদি একটি প্রমাণ স্পষ্ট হয়ে ওঠে সেটি গ্রহণ করতে হবে। তাহলে বিখ্যাত কালান্দার উপাদানে ফিরে যাই, জানার জন্য এটি অলৌকিক ঘটনা কিনা। সময়ের মধ্যে আরও এগিয়ে যাই, চলুন দেখি 1640 সালের মার্চের পর কি ঘটেছিল, কারণ এটি আমাদের আরও উপাদান দেবে যা আমাদের এই বিষয়ের সত্যতা আবিষ্কার করতে সাহায্য করবে। কিছু মুহূর্ত পর মিগুয়েল তার পা নাড়াতে শুরু করে, আর মনে হচ্ছে সে স্বপ্নে আছে। সে তার বাবা মা এখনো বিশ্বাস করতে পারছে। কিন্তু খুবই আশ্চর্যজনক, তেলের বাতির আলোতে মিগুয়েল এবং তার বাবা মা তার পায়ে দাগ দেখতে পান, এবং আসলে এগুলো ছিল সেই সময় কাটা পায়ে থাকা দাগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দৃশ্যমান, এটি সেই দাগ যা চাকার কারণে হয়েছে, যা দুর্ঘটনার সময় ক্যাস্টেলোনে দে লা প্লানায় তার শিমের হাড় ভেঙে দিয়েছিল। আরও একটি ছোট দাগ আছে যা একটি বটসিস্টের কারণে হয়েছে, যা মিগুয়েলের ছিল যখন সে এখনো ছোট ছিল, এবং তারপর একটি কাঁটাযুক্ত গাছের কারণে হওয়া 2টি গভীর আঁচ। অবশেষে পেশিতে একটি কুকুরের কামড়ের দাগ। এটি সময়ের পত্রিকা আজও সংরক্ষিত আছে। ভিডিও হিস্টোরিকো 1640 সালের 4 জুনের তারিখে, বিচার শুরুর আগের দিন। প্রতিবেদন সারাগোসার হাসপাতালের কবরস্থানে অনুসন্ধান করা হয়েছে, কিন্তু কবরস্থানে অঙ্গহীনদের জন্য নির্ধারিত অংশে কাটা পায়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মাটিতে গর্ত ছিল। তাহলে আমরা একটি পা নিয়ে কথা বলছি যা আবার বেড়ে ওঠেনি, বরং একটি পা যা আবার জুড়ে দেওয়া হয়েছে। যদি অলৌকিক কিছু ঘটে, আপনি স্বীকার করবেন যে অসাধারণ। আরও পা বলো, কারণ যেখানে পা কবর দেওয়া হয়েছিল সারাগোসার হাসপাতালে, তা কালান্দা থেকে 100 কিলোমিটারের বেশি দূরে। এদিকে মিগুয়েলের ঘরে বিস্ময় আনন্দে পরিণত হয়। তারা ঘুমাতে গেছে না, এমন একটি ঘটনার পর ঘুমানো কঠিন। বার্তোলোমে, কৃষক ছেলে, প্রতিবেশীদের ডাকতে গিয়েছিল। বারাকুইনা দম্পতি বাড়ি ফিরেছিল। প্রথমে স্বামী আসে, তারপর সে জোরে চিৎকার করে স্ত্রীর নাম ডাকতে থাকে যে সে দ্রুত ছুটে আসে। দ্রুত মানুষ এসে জড়ো হয়, যেমন মিগুয়েলের দাবি। তারপর একটি যাজক যার নাম ইউসেবিও হেরেরো, তাকে জানানো হয়। সে সেই সময় সারাগোসায় ভিক্ষা করতে থাকা মিগুয়েলকে এক পায়ে দেখেছিল। যখন ভোরের আলো ফুটতে শুরু করে, প্রায় পুরো শহরই খবরটি জানে। আপনি কল্পনা করতে পারেন, সবাই শুধু এ নিয়েই কথা বলছে, স্বাভাবিক, কারণ সবাই মিগুয়েলকে এক পায়ে দেখে সময় পেয়েছিল। কালান্দার আশেপাশে ভিক্ষা করার 3 সপ্তাহ। এরপর সময় এসেছে তাকে আরাম করে দেখার। এখন তার 2টি পা নিয়ে মিগুয়েলের পিতামাতার বাড়ির সামনে একটি ভিড় উঠেছে। এই শুক্রবার 3 মার্চের প্রথম সাক্ষীদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। শুরুটা মেয়র মিগুয়েল এসকোবেডো। ষষ্ঠ মিগুয়েল, আমি আর সহ্য করতে পারছি না। তার সহকারী মার্টিন গালিন্ডো এবং আরেকজন মার্টিন কোরেল্লানো, যিনি শান্তির বিচারক ও পুলিশ অফিসার ছিলেন। আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও রয়েছেন রয়্যাল নোটারি লাজারিও গোমেজ, 7 বছর বয়সী তরুণ নোটারি, যিনি সৈন্যদের শোয়ার ব্যবস্থা করেছিলেন। সবাই পরে সাক্ষ্য দেবে। ভিড়ে আরও 2 জন ডাক্তার রয়েছেন, হুয়ান দে রিভেরা এবং ইউসেক নেবট, যারা দুজনকেই সত্যিটা মেনে নিতে হবে। পরের দিন শুক্রবার, কালান্দায় ঘুমানো সৈন্যদের একটি কোম্পানি তাদের পরবর্তী গন্তব্য মাজারেলনে যাচ্ছিল। তারা গ্রামকে সেই ঘটনার খবর জানিয়ে দেবে যা গতকাল এখানে 5 কিমি দূরে ঘটেছিল। পাদ্রি মাতেরিও সেগুয়ার এটা শুনে খুব অবাক হয়। সন্দেহজনক ঘটনাস্থলে তথ্য জানতে চায়। সাবধানতার সে ঠিক করে গম্ভীর মানুষকে সঙ্গে নিয়ে যাবে, যিনি গল্পে বিশ্বাসী নন। প্রতারণা থাকলে সেটি উন্মোচন করতে সাহায্য করবে। তাহলে তিনি সেই নোটারির সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন, মাস্টার মিগুয়েল। এবং তারা রবিবার 1 এপ্রিল কালান্দায় পৌঁছায়। আরও একজন পাদ্রির সঙ্গে ছিলেন, যার নাম পেদ্রো ভিসেন্ট।
নোটারি অনেক সাক্ষীকে জিজ্ঞাসা করতে পারবে যাতে একটি গুরুতর নথি লেখা যায় যা সত্যিই ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রমাণ দেবে। একজন নোটারি গুরুত্বপূর্ণ নথির অফিসিয়াল মধ্যস্থতাকারী। তার কাজ হলো নিশ্চিত করা যে মানুষ নথিতে স্বাক্ষর করে, যেমন বাড়ির ক্রয়ের চুক্তি, উইল বা বিয়ের চুক্তি, সবকিছু সঠিকভাবে আইন অনুযায়ী করা হচ্ছে। নোটারি ব্যক্তিদের পরিচয় যাচাই করে। যিনি নথিতে স্বাক্ষর করেন তারা দাবিকৃত ব্যক্তি। যখন একজন নোটারি অ্যাক্ট করেন তখন তিনি তার খ্যাতি বাজিতে রাখেন। একজন নোটারি হলেন একজন গম্ভীর ব্যক্তি যিনি যে কোনো কিছু করতে পারেন না, সমস্যায় পড়বেন। তাছাড়া আমরা জানি মিগুয়েল আন্দ্রেও একজন গম্ভীর খ্যাতনামা নোটারি ছিলেন। তার স্বাক্ষরযুক্ত অনেক নথি এসেছে, আমরা পৌঁছেছি, এবং আমরা মাজারেলিয়ান নোটারি হিসেবে বছরগুলো পুনর্গঠন করতে পারি। আমাদের কাছে তার রেজিস্টারটি রয়েছে বছরের জন্য 1640। এটি 2216 সেমি আকারের পার্চমেন্ট ভলিউম, মোট 120 পৃষ্ঠা। আমরা ক্রমে 1640 সালে তিনি যে 7 নথি তৈরি করেছেন তা খুঁজে পাই। ডিক্রি চুক্তি ভাড়া উইল। তার রেজিস্টারের নথি নম্বর 22 হল সেই নথি যা তিনি সোমবার 2 এপ্রিল 1640 আমাদের প্রিয় মিগুয়েল হুয়ান পেলিসের জন্য 151 নম্বরের বিষয় তৈরি করেছিলেন। মোট লাইন। অ্যান্ড্রিউ নথি লেখার জন্য অধিকাংশ সাক্ষীকে বেছে নিয়েছিলেন, ক্যালেন্ডারে যারা বাস করেন না তাদের মধ্যে। তাদের জিজ্ঞাসাবাদ করার পর তিনি ঘটনা সংক্ষেপে লিখলেন। অ্যান্ড্রিউ ছিলেন রাজকীয় নোটারি রাজার নামে তৈরি। যারা আগ্রহী মামলার উপর অনেক অতিরিক্ত তথ্য পাবেন। ভিক্টোরিও মেসোরির লেখা দ্য আনথিঙ্কেবল মিরাকল। এটি সেই প্রধান বই আমি ব্যবহার করেছি। এখানে অনেক তথ্য রয়েছে। এটি সুপারিশ করছি, বর্ণনায় একটি লিঙ্ক দিচ্ছি। আমি আপনাদের বিস্তারিত বলছি না। 2 এপ্রিলের নোটারি নথিটি খুব স্পষ্ট। নোটারি সিদ্ধান্ত, যিনি বেশ কিছু স্বাধীন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করার পর সত্যিটা বুঝতে বাধ্য হন। অন্যজনের মধ্যে আশীর্বাদ ঘটেছিল। এছাড়াও তার নথির শিরোনাম তাই বললে হলো একটু পাবলিকো মিলাদ্রো, যা ক্যালেন্ডারে ঘটেছিল। হ্যাঁ, আমার অ্যাকসেন্ট নেই। মূলত এর অর্থ হলো কারান্দায় অলৌকিক পাবলিক অ্যাক্ট। শীঘ্রই একটি আরও ভালো বিষয় কথা বলবো। নোটারি নথির আরও আকর্ষণীয়, কিন্তু শুরু করার জন্য এটা সত্যিই খারাপ নয়। কারণ আপাতত নোটারি যিনি বিশেষভাবে ঘটনাগুলো যাচাই করতে সেখানে গিয়েছিলেন, তিনিও পায়ের সত্যতা দেখতে বাধ্য হন। এটা বেশ মজার যেহেতু ভল্টেয়ার একজন ফরাসি গির্জার প্রতি খুব সমালোচক ছিলেন। দার্শনিক অভিধান লিখেছিলেন। আশীর্বাদ সম্পর্কিত অনুচ্ছেদে একটি সন্দেহজনক সুর আছে। ভল্টেয়ার বলেন একটি আশীর্বাদ স্বীকার করতে গুরুতর নথি প্রয়োজন, যেমন একটি নোটারির নথি। এ বিরক্ত বোধ। কি আশ্চর্য, এটা কখনোই ঘটে না। ক্যালেন্ডারে যা ঘটেছিল ভল্টেয়ার এই লেখাটি লেখার 120 বছর আগে ঘটেছিল। ভল্টেয়ার আমাদের সাহসী মিগুয়েল সম্পর্কে কিছুই জানতেন না। এপ্রিল চলে যায় এবং ধীরে ধীরে, যেমন আপনি অনুমান করতে পারেন, পুরো অঞ্চল অর্থাৎ প্রাচীন আরাগনের রাজ্য সারাগোসা মিগুয়েলের ঘটনা জানে। পেলিসে পরিবার সারাগোসার একটি তীর্থযাত্রা শুরু করে। আপনারা মনে পড়ে এখানেই মিগুয়েলকে অঙ্গহীন করা হয়েছিল, এবং এই ছোট শহরের 25,000 বাসিন্দার মধ্যে তাকে দেখা গিয়েছিল তার 2 বছরের মধ্যে রাস্তায় কাটানো বছরগুলো অঙ্গহীন হওয়ার পর এবং ক্যালেন্ডারে ফিরে আসার আগে। স্বাভাবিক, যেহেতু শহরের প্রায় পুরো জনসংখ্যা ক্যাথলিক ছিল এবং তাই তিনি নিয়মিত গির্জায় যেতেন যেখানে মিগুয়েল ভিক্ষা চাইতেন। তাহলে আপনি কল্পনা করুন শহরে এসে মিগুয়েল পুরো শহরের জন্য বিস্ময়। সবচেয়ে হতবাক অনুমান করতে পারেন সেটি প্রফেসর এস্টাঙ্গা। তিনি মিগুয়েলকে অঙ্গহীন করেছিলেন। তিনি কয়েক মাস ধরে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এবং কিছু মজার ঘটনা ঘটতে চলেছে। শহর শুধু এই নিয়েই কথা বলছে। সিটি কর্তৃপক্ষ সারাগোসার নাগরিক কর্তৃপক্ষ একটি মামলা খোলার জন্য অনুরোধ করে যাতে নিশ্চিতভাবে দেখা যায় যে মিগুয়েল একজন প্রতারক নয় যে প্রচার পেতে ভালোবাসে এবং তাই শৃঙ্খলা বিঘ্নিত করছে। 8 মে 2 পৌর কাউন্সিলর তাই গির্জার কাছে একটি তদন্ত শুরু করার অনুরোধ করেন। জানা দরকার যে গির্জা সব ধরনের ঘটনার প্রতি সতর্ক এবং সংযমী। তখন বিখ্যাত ইনকুইজিশনের কাজ। ইনকুইজিশন সব ধরনের সন্দেহজনক ঘটনার উপর অতিরিক্ত কঠোরভাবে তদন্ত করার জন্য দায়ী ছিল। আমরা সবাই বলি যারা কিছু সময় জানে, সেই সময় স্পেনের ইতিহাস জানে, শক্তি নিয়ে এগিয়ে যেতে হয়। ইনকুইজিশন আলোকিতদের স্বঘোষিত নবী অলৌকিক ঘটনাগুলোর ঘোষক বিরুদ্ধে অনুসরণ করত। ইনকুইজিশন জানতে আমার ভিডিও দেখুন। গির্জা স্ক্যান্ডাল নিয়ে 9 জন ধর্মতত্ত্ববিদ সহায়তা করেছেন। তাহলে বিচারক আদালতের সভাপতি হলেন আর্চবিশপ মুসিনিয়ার পেদ্রো আপাউলাজার রামিরেজ, যিনি তার কঠোরতার জন্য পরিচিত। কিন্তু সে জানে চূড়ান্ত দায়িত্ব তার উপরই পড়বে। যদি সে ভুল ডায়াগনোসিস করে তাহলে তাকে ইনকুইজিশনের সামনে পোপের সামনে জবাবদিহি করতে হবে। কিন্তু নাগরিক কর্তৃপক্ষ মামলার সময় প্রতিনিধিত্ব করতে চায়। 3 জনের নাম ঘোষণা করে জুড়িতে থাকবে। তাহলে নির্বাচিত হয়েছে 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 2 জন বুদ্ধিজীবী এবং একজন গুরুত্বপূর্ণ রাজা কাছাকাছি। এই 3 জন জানে তারা কেউ তাদের খ্যাতি ঝুঁকির মধ্যে রয়েছে। তারা নিশ্চয়ই একটি এত বড় অলৌকিক ঘটনাকে স্বীকার করবে না যদি এটি অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হয়। তারা পাগল নয়। হ্যাঁ, বিশিষ্ট ডাক্তার ফেলিপে দেস বার্ডাক্সিস শহরের বিশ্ববিদ্যালয়ে ক্যানন আইন বিভাগের অধ্যাপক।
ধীলে মিগুয়েল ফস্টার একই বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক 7 মিগুয়েল নত্রে ভালো সবকিছু ঠিক আছে এবং একজন ম্যাজিস্ট্রেট তার মহিমার প্রসিকিউটর জেনারেল ফিলিপ এভ আরাগনের জন্য মিগুয়েল সিপ্রেস 7 শতকে স্পেনে মিগুয়েলের সংখ্যা সাবস্ক্রাইবারের বেশি। বিচার 5 জুন শুরু হয় এবং এক মাস ধরে চলে। 1/4/127 এপ্রিল স্বচ্ছতার জন্য এটি অনুষ্ঠিত হয়, সবাই সেখানে উপস্থিত থাকতে পারে। আদালত বিভিন্ন সাক্ষীদের কাছে অনেক প্রশ্ন করে, কিন্তু আমাদের যা আগ্রহী তা হলো প্রশ্ন 2 নয়, যা মিগুয়েলের পরিচয় নিয়ে। আদালত কাজ করে এটি মিগুয়েলকে সাক্ষীদের সামনে এনে জিজ্ঞাসা করে তারা মিগুয়েলকে চেনে কিনা আজ তার 2 পায়ে দাঁড়িয়ে আছে। ঠিক সেই একই ব্যক্তি যাকে তারা আগে এক পা নিয়ে এবং মাংসপেশি নিয়ে দেখেছিল। কারণ বিচার চলাকালীন আপনি কি সন্দেহ করছেন? মিগুয়েলের 2টি পা থাকা নিয়ে কোনো সন্দেহ নেই। ডাক্তার মিগুয়েলের পায়ে ইনজেকশন দিতে খুশি, তারা দেখতে চায় এটি কিভাবে প্রতিক্রিয়া জানায়, স্বাভাবিক পায়ের মতো। তাহলে আমাদের যা জানতে ইচ্ছা তা হলো আজ যে ব্যক্তি তার 2 পায়ে দাঁড়িয়ে আছে সে কি আগে 1 পা কাটা পড়েছিল এবং 1 পা নিয়ে 2 বছরের বেশি সময় কাটিয়েছে? যদি হ্যাঁ, তাহলে ঠিক আছে, সৎ হতে হবে, অলৌকিক হবে। কিন্তু সাক্ষীরা কারা? তাদের মিতে আদালতের কাছে ছিল। এতে অনেক বেশি মানুষ ছিল। যেহেতু হাজার হাজার মানুষ, সেটা সারাগোসা, কালান্ডার আশেপাশে বা অন্য কোথাও, মিগুয়েলকে 1 পা নিয়ে দেখার দাবি করেছিল। সাক্ষীদের বিশাল নির্বাচনের মধ্যে বিচার 2-4 জনকে বেছে নিল। 2-4 জন ব্যক্তি মিগুয়েলের 1 পা কাটা 2 বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সাক্ষীদের বেশিরভাগই স্বাধীন, অন্যজনের থেকে ভিন্ন। মিগুয়েলকে সময় দেখা হয়েছিল, তারা ঘটনাগুলোর আগে একে অপরকে চিনতেন না। প্রধান চরিত্র রয়েছে যাদের আমি আপনাদের বলেছি। আমরা 5 জন ডাক্তার পাব, মিগুয়েলকে যিনি পা কেটেছিলেন সেই সার্জন, এবং যিনি পা মাটিতে পুঁতে রেখেছিলেন সেই শিক্ষার্থী, 5 জন সদস্য, 4 জন কর্তৃপক্ষ, 4 জন পাদ্রী, 6 জন বিভিন্ন সাক্ষী। সারাবুসার হোটেল মালিক মিগুয়েল নিয়মিত ঘুমাতে আসতেন যখন তিনি দান করতেন, অথবা সাম্পারের হোটেল মালিক। আপনি কি মনে পড়ছে? তাই মিগুয়েলের পরিচয় নিয়ে প্রশ্নের উত্তরে যে আজ তাদের সামনে তার 2 পায়ে দাঁড়িয়ে আছে। 2-4 জনের মধ্যে 2 জন সাক্ষী শপথ করে বলছেন যে এটি সত্যি একই ব্যক্তি, যারা আগে 1 পা নিয়ে এবং তার পা কাটা অংশ নিয়ে দেখেছেন। শুধু 2 জন উত্তর দেয় আমার মনে হয়। এর মানে হলো আমার মনে হয়। হাসপাতালের পুরোহিত এবং ডাক্তার স্ট্যান্ডার সহকর্মী। এই উত্তর আমার মনে হয় এটি সত্যি একই ব্যক্তি কেবল একটি বিবেকের দুশ্চিন্তা প্রকাশ করে। তারা যুবকটিকে পা কাটা পড়ার আগে কম সময় চিনতেন, এবং 2 জন অন্যান্য সাক্ষীর মধ্যে একজনও বলেনি যে তাদের মিগুয়েলের পরিচয় বা ঘটনার সত্যতা নিয়ে কোনো সন্দেহ বা দ্বিধা আছে। 2-4 জন সাক্ষীর মধ্যে কেউই নেতিবাচক মতামত দেয়নি। এটা কি একটি ষড়যন্ত্র হতে পারে? সব সাক্ষী কি আদালতে মিথ্যা বলার জন্য হয়েছিল? না, অবশ্যই, কারণ সাক্ষীরা চিনতেন না এবং মিথ্যা বলার আগ্রহ ছিল না। কেন? অধ্যাপক হুয়ান জে এস্টাংলা, বিভাগের প্রধান, সারাগোসার বিশ্ববিদ্যালয়ে পড়াতেন এবং মিগুয়েলের পা কেটেছিলেন, মিথ্যা বলবেন। তিনি দাবি করেছেন মিগুয়েলের পরিচয় নিয়ে তার একটিও সন্দেহ নেই। তাহলে সব সাক্ষীর ভুল হওয়ার সম্ভাবনা। এটি হাস্যকর মনে হচ্ছে। এটা গুরুত্বপূর্ণ কারণ এটি গুরুত্বপূর্ণ যে হাজার হাজার অন্যান্য মানুষ মিগুয়েলকে পা নিয়ে সারাগোসায় 2 বছরের ভিক্ষাবৃত্তির সময় দেখেছিল। তারা সাক্ষ্য দিতে প্রস্তুত ছিল। ওদের হয় এই অলৌকিক ঘটনাটি স্বীকৃত। মে 1641 সালে সারাগোসার গির্জার সামনে একটি বড় উৎসব হবে যেখানে মিগুয়েল ভিক্ষা করতে আসতেন, এবং হাজার হাজার মানুষ মিগুয়েলকে জানত, উপস্থিত হবে কৃতজ্ঞতা জানাতে এমন একটি মহান অলৌকিক ঘটনার জন্য। দ্বিতীয় অনুমান, মিগুয়েলের যমজ ভাই। একটি ভাই সুস্থ পা ছিল, মিগুয়েলের পা কাটা পড়ার পর অলৌকিকভাবে আসে। এটি আকর্ষণীয় অনুমান, কিন্তু এটি ঠিক নয়। আমি যে প্যারিস রেকর্ড বলেছিলাম, মিগুয়েল একাই 1617 সালের মার্চে জন্মগ্রহণ করেছে। এছাড়াও এই অনুমানটি অযৌক্তিক। আদালতের আগে, সময় বা পরে তাকে রক্ষা করার করেনি। এটি স্পষ্টতই হাস্যকর হতো। যেহেতু কালান্ডা একটি ছোট শহর, বাসিন্দারা একে অপরকে চিনতেন, অনেক পরিবার বিয়ে করতেন। যদি মিগুয়েলের যমজ ভাই থাকলে আমরা তা জানতাম। বাস্তবতায় অন্য কোনো অনুমান নেই আমরা পারি। কিছু লোক ভাবেন মিগুয়েলের পা একটি প্রোথেসিস হতে পারে। সব ডাক্তারদের জন্য মিগুয়েলকে 2 পা নিয়ে পরীক্ষা করেছেন, তাদের জন্য অযৌক্তিক। আমরা বেশি সময় নষ্ট করব প্রোথেসিস ও সত্যিকারের পা মাংসের পার্থক্য করতে। পায়ে ছুঁড়ে মারা হলে সে প্রতিক্রিয়া করত। আমাদের কাছে প্রমাণ আছে। মিগুয়েল জুয়ান পেলিসেভ 1640 সালের 2 মার্চের পরে 2টি পা ছিল। প্রমাণ আছে তার একটি পা অক্টোবর 1637 এর শেষের দিকে কাটা পড়েছিল এবং তিনি 2 বছর 6 মাস ধরে তা নিয়েছিলেন। 1 পায়ে। সত্যগুলো মেনে নেই এবং বাস্তবের মুখোমুখি হই। সব সম্ভাব্য প্রাকৃতিক অনুমান শেষ করে ফেলেছি। এটি সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলা যে সত্যি একটি অলৌকিক ঘটনা ঘটেছিল। কিছু মহান চিন্তাবিদ যেমন জমাতিন শারেট, এমিল জোলা বা আর্নেস্ট রিয়াল বলতেন, আমি অলৌকিকত্বে বিশ্বাস করব যদি কেউ দেখায় কাটা পা গজিয়ে উঠেছে, কিন্তু এটি ঘটেনি, কখনোই ঘটবে না। এই আজ তাদের বিরুদ্ধে একটি বুমেরাং হয়েছে।
কিন্তু তারা নিশ্চয়ই কালান্দার অলৌকিক ঘটনাটি জানতেন না, অথবা দূর থেকে যেমন আজ তাকে চেনে এবং তবুও বিশ্বাস করে না। আজকের অলৌকিক ঘটনাটি নিয়ে সমালোচনা করা হয় তা তাদের দ্বারা যারা গভীরভাবে বোঝেনি। তারা ভাবেন এটা খুব পুরনো একটি সাক্ষ্যগুলির উপর ভিত্তি করে, তাহলে কিছুই না। দেখেছি এই যুক্তি গ্রহণযোগ্য নয়। তাহলে আপনি কি জানেন যে আপনি এই ঘটনাটি জানেন? এটা কি মানে যে এটা একটি অলৌকিক, একটি অতিপ্রাকৃত ঘটনা ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য নয় না? আপনি স্বাধীন। দার্শনিক ব্লাস্কো পাস্কুয়াল বলতেন যে যারা বিশ্বাস করতে চান তাদের জন্য যথেষ্ট আলো এবং অন্ধকার আছে। এর মানে যদি কেউ সত্যি ঈশ্বরে বিশ্বাস করতে না চান, তারা সবসময় প্রমাণ অস্বীকার করতে পারে, অযৌক্তিক অনুমান তৈরি করে। আমরা পারি, এটা খুব বুদ্ধিমানের, তবু করব। যেমন রসায়নবিদ লুইজি গার্লাচেল্লি কালান্দার অলৌকিক ঘটনাটি জানার পর ঈশ্বরে বিশ্বাস করতে না ব্যাখ্যা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন। তার মতে মিগুয়েল কখনোই অঙ্গহীন হয়নি। সে আহত পা কোটের নিচে লুকিয়ে রেখেছিল 2 বছরের ভিক্ষাবৃত্তির সময়। তারপর 2 বছর 6 মাস পরে সে 2 পা প্রকাশ করেছিল। যারা তাকে অঙ্গহীন করেছিল সকল অন্যান্য সাক্ষী, 2-4 জন সাক্ষী, বিচার চলাকালীন শেষ পর্যন্ত সারা বছর হাজার হাজার মানুষ এত বড় অলৌকিকতায় বিশ্বাস করেছিল। নিশ্চিত ছিল না। এটি পূর্বপুরুষদের বোকা মনে করা। কিন্তু ঠিক আছে, প্রত্যেকে স্বাধীন। ঈশ্বর কাউকে জোর করতে চান না, কেউ উপর বিশ্বাস নেই। তাই আমাদের কাছে সবসময় খারাপ বিশ্বাসের সম্ভাবনা। চেস্টারটনের মতে ইংরেজ গোয়েন্দা উপন্যাসের লেখক বিশ্বাসী ব্যক্তি একটি অলৌকিক ঘটনা মেনে নেয়, প্রমাণ বাধ্য করে অবিশ্বাসী ব্যক্তি আলোচনা করতে রাজি নয়। অলৌকিক ঘটনা যে মতবাদ তিনি প্রচার করেন এবং অস্বীকার করেন। কিন্তু আপনি হয়তো আরেকটি প্রশ্ন করছেন, কেন আজকাল এরকম আরও অলৌকিক ঘটনা নেই? এরকম ঘটনা আছে। আমার চ্যানেলের প্রথম তদন্তে আমন্ত্রণ জানাচ্ছি। যদি না দেখে থাকেন, এক আমেরিকানের কাহিনী যার অন্ত্র 2006 সালে প্রার্থনার পর পুনরায় গজিয়েছিল। সব প্রমাণ আমার ভিডিওতে আছে, আপনি দেখবেন। যদি আপনি গভীরভাবে খুঁজতে চান, এডেফিয়েন্ট ফ্রে সাবস্ক্রাইব করুন, যা প্রতি মাসে ক্যাথলিক বিশ্বাসের বিভিন্ন বিষয়ের উপর গুণগতভাবে উন্নত ডোজিয়ার পাঠায়। এগুলো হলো তদন্তের ডোজিয়ার সব উৎস। লিঙ্ক বর্ণনায় দিন। আমি আপনাদের বলছিলাম, আমি 100টি অজানা রহস্যের তদন্ত, 100টি অলৌকিক ঘটনা প্রমাণিত এবং নথিবদ্ধ। কালান্দার অলৌকিক ঘটনা ছিল শুধু প্রথমটি। 9টি অলৌকিক ঘটনা বাকি আছে। 9টি চমকপ্রদ প্রমাণিত নথিবদ্ধ অলৌকিক ঘটনা এবং কিছু ক্ষেত্রে সাম্প্রতিক। তাই সাবস্ক্রাইব করুন, কারণ আগামী সপ্তাহগুলোতে খুব গুরুত্বপূর্ণ কিছু আসছে। দানি মাসগুলো। আপনারা চলে যাওয়ার আগে এক ঘোষণা। আমি পদ্ধতি করেছি সংগঠিত পদ্ধতি, আধ্যাত্মিক জীবনের গাইড, ঈশ্বরের সাথে জীবনের জন্য। অলৌকিক ভালো আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে ইত্যাদি। গুরুত্বপূর্ণ যিশুর সাথে সম্পর্ক স্থাপন করা, একটি প্রেমের সম্পর্ক গড়ে তোলা। কারণ যদি ঈশ্বর আছেন, অলৌকিক ঘটনা ঘটাতে পারেন, তবে তিনি আমাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন। তার সাথে প্রেম বড়া এড়ানো উচিত নয়। আমাদের জীবনের উদ্দেশ্য হলো তার জন্য বাঁচা। তাহলে আমি সত্যি ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সত্যিকারের পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি, তার দিকে চলার জন্য। এগুলো গুরুত্বপূর্ণ ভিডিও যা আমার তৈরি। মাসের পর মাস আমি এর উপর কাজ করছি এবং আমি এটা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে দেখুন, এটা সত্যি একটি অমূল্য মূল্য। ইস্যু বলেছেন আপনি বিনামূল্যে পেয়েছেন। এটা সত্যি যে এটা ছিল একমাত্র আমার ভিডিও এবং চ্যানেল অর্থায়নের উপায়। কয়েক মাস ধরে পেজ ছিল, আহ্বান অনুভব করেছি, বিনামূল্যে করার অনুভব করেছি। তাহলে আমি উদারতার উপর বিশ্বাস করছি, সমর্থন করতে পারেন যাতে সবাইকে সাহায্য করতে পারি। চ্যানেলের প্রকল্পগুলো অলৌকিক ঘটনাগুলোর উপর সিরিজ, এবং তারপর আগামী প্রকল্পগুলোর জন্য আমি আপনাদের বলবো। অন্যদিকে আপনি যদি আগ্রহী হন, আপনি বাটনে ক্লিক করতে পারবেন, তাই বর্ণনায় বা মন্তব্যে। এটা এড়িয়ে যাবেন না। এগুলো সত্যিই সবচেয়ে দারুণ ভিডিও যা আমি কখনো করেছি। এগুলো আপনার জীবন। তাহলে এগুলো দেখুন।